একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষ মরে গেলে কিন্তু সে আসলে আর প্রাসঙ্গিক থাকে না, খুব কম মানুষই আছে মানে, এবং সে কারণগুলো খুব রেয়ার, যেসব কারণে মানুষ প্রাসঙ্গিক থাকে। তো একটা বই পড়ে আমার এই রিয়েলাইজেশনটা হয়েছে, মানে পড়ার পরে মনে হলো আসলেই তো একরাম নামে একটা লোক, তার মৃত্যু হয়, তার মৃত্যু দিয়ে মূলত একটা বইয়ের শুরু। হ্যাঁ, তো তার 3টা সন্তান রয়েছে, একটা মেয়ে, 2টো ছেলে, তার স্ত্রী রয়েছে, মানে কুলির কাজ করতো, বুঝতে পারছেন, গরিব মানুষ। তো মারা যাওয়ার পরে আসলে গরিবের পরিবার যে যে অকুল পাথারে পড়ে, যে সমুদ্রের মাঝখানে পড়ে হাবুডুবু খায়, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আবার ওই ধরনের বিপদে পড়ার পরে কিন্তু যে মারা যায় তাকে মনে রাখারও সময় আসলে কারো হয় না, কারণ পেট, ক্ষুধা, এইটা আসলে কোনো আইন মানে না, কোনো কিছুই মানে না, কোনো নিয়ম মানে না, কোনো রীতি মানে না, কোনো সামাজিকতা মানে না। মানে যেটা অভাব অনটনের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির কেউ চলে গেলে সেখানে প্রাসঙ্গিক থাকাটা একেবারে আশা করা যায় না, কারণ হচ্ছে তারা অভাব সামলাবে নাকি আরেকজনের স্মৃতিচারণ করবে। যাই হোক, আমি মারুফ ইসলামের বই পড়েছি রিসেন্টলি, এই বইমেলাতে একটা বই উপন্যাস বের হয়েছে, এটা মারুফ ইসলামের প্রথম উপন্যাস, এটা প্রথম বই না কিন্তু প্রথম উপন্যাস। তো আমি মূলত ওনার লেখার জন্য একটু অপেক্ষা করি, ওনার লেখা আমার ভালো লাগে। আর উনি বইটা লেখেন হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির যে গল্প, সেটাকে উপযোগ্য করে ওনার লেখা, মানে এখন পর্যন্ত যতগুলো লেখা আমি পড়েছি তার তার লেখাগুলোর চরিত্র, পটভূমি, লেখার যে প্লট, সবই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির যে ঘটনা, সেই গল্পগুলোকে উপযোগ্য করে। তো এই ক্ষেত্রে যেটা হয় কি জানেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো আসলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মিডল ক্লাস বা লোয়ার ক্লাস এরকম। তো তাতে করে যেটা হয়, মানে গল্পটা পড়ার সময় হঠাৎ করে কোনো না কোনো একটা ক্যারেক্টারের সাথে ঠিকই রিলেট করে ফেলতে পারে, আর যখন ওটা আবার দেখতে পায় চোখের সামনে, আর ওইটা আসলে হৃদয়ে দাগ কাটে। তো মারুফ ইসলামের লেখাটা আসলে ওই জায়গায় দাগ কাটে। তবে আমি এবারের উপন্যাস পড়ে খানিকটা হতাশ, কারণ হচ্ছে এই বইটা, মানে ওনার আগের যে গল্পগুলো পড়েছি, যে বইগুলো পড়েছি, সেখানে পড়ে আমি যে ফিলটা পেয়েছি, সেই ফিলটা আসলে এই বইটাতে আমি পাইনি। তার দোষটা আসলে আমার, একটা ওনার না। কারণ হচ্ছে তিনি উচ্চমার্গীয়ভাবে গল্প, মানে উপন্যাসটা লিখেছেন এবং শেষ করেছেন। আমি আসলে পাঠক হিসেবে এরকম উচ্চমার্গীয় না। আমি আপনাদেরকে এবার ক্লিয়ার করে বলি, তার আগে বইটা দেখায় না। এটা হচ্ছে দিনের পর দিন মারুফ ইসলাম, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। বইটি বের হয়েছে প্রতিকথা প্রকাশনী থেকে, এটা বইমেলাতে পাওয়া যাচ্ছে 25% ডিসকাউন্টে। বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে মাত্র 140টা। বইয়ের দাম হচ্ছে, গায়ের দাম 260 টাকা। বইয়ের প্রচ্ছদ করেছেন মাসরুর ফেরদৌস। বইটা প্রচ্ছদ কিন্তু আমার প্রথম থেকে ভালো লাগে না, কিন্তু যত বেশি ডিপলি দেখা শুরু করেছি ততবার ভালো লাগছে আমাকে। দেখেন, আমি আপনাদেরকে বলি, একটা মেয়ে, একটা রঙিন ছবি, এখানে একটা খোপায় ফুল দেওয়া আছে, দূরে ট্রেন দেখা যাচ্ছে, এখানে 2টো মানুষ দেখা যাচ্ছে, আর এইগুলো উপরে কিন্তু কালারফুল, বিভিন্ন কালার রয়েছে, ডার্কও আছে, বিভিন্ন অন্যান্য কালারও রয়েছে। এই ব্যাপারটা কিন্তু পুরো উপন্যাসটাই পোর্ট্রে করে ফেলেছে। মেইনলি প্রচ্ছদে কিন্তু গল্প থাকে, প্রচ্ছদটার মিনিং থাকে, মানে একটা মিনিংফুল করতে হয়, এবং এটা সেদিক দিয়ে খুব চমৎকার। বইয়ের বাইন্ডিংটা ভালো আছে, কিন্তু পুস্তকে ওই রিবন থাকলে ভালো হতো। আমি জানি না, আমি এবার যতগুলো বই আমার হাতে এসেছে একটাতেও রিবন নেই। রিবন না থাকলে আসলে পড়ার সময় একটানা তো আসলে পড়া হয় না সব সময়। তো রিবন থাকলে সুবিধা হয়, প্রকাশকদেরকে বলবো এই বিষয়টা একটু মাথায় রাখতে, রিবন দরকার আছে। আচ্ছা, যাই হোক, একরাম মারা যাওয়ার পরে ওর স্ত্রী হচ্ছে জমেলা, জামিলের মা, জামি, হামি, জুলি, ওরা 3 ভাই বোন। তো সে পড়ে যায় মহাবিপদে। হ্যাঁ, তো গল্প 2টো চরিত্রের গল্প বলা হয়েছে, মানে উপন্যাসে 2টো চরিত্রকে বলা হয়েছে। সেটা হচ্ছে একরামের স্ত্রী, একরাম মারা যাওয়ার পরে একরামের স্ত্রীর একটা জীবন, ওখানে তার জীবনে মিরাজ আসে, তার 3টা হচ্ছে সন্তানকে লালন পালন করা হয়, গরু চুরি করে নিয়ে যায়। এই উপন্যাসে মূলত 2টো চরিত্রকে পোর্ট্রে করা হয়েছে। এক হচ্ছে একরামের স্ত্রী জমেলা, আর একটা হচ্ছে জমেলার ছেলে জামিল, সংক্ষেপে নাম হচ্ছে জামিল। তো প্রথম যে ইন্টারভালের আগ পর্যন্ত যদি বলি সিনেমা হিসাবে, তাহলে যে দাঁড়ালো যে একরামের স্ত্রী জমেলা, ওর জীবনে মানে একরাম মারা যাওয়ার পরে কী কী ঘটে, কীভাবে সে সারভাইভ করে, কী কী ঘটনা ঘটে, কী কী ধরনের বিপদ আসে, সেইগুলো তিনি এক্সপ্লেন করেছেন। এবং ব্যাপারটা হচ্ছে ওই বিপদগুলো কীভাবে কাটানো হয়, এখানে হলো ব্যাপার, যে সিনেমাটিক ওয়েতে কি বিপদগুলো কেটে যায়, কাটে না। আমি এই কারণে বললাম যে উচ্চমার্গীয় ব্যাপার, কারণ হচ্ছে মানুষজন যারা লেখা লেখেন তারা কিন্তু কখনো কোনো পাঠককে একটু খুশি করতে চান। আমার কাছে মনে হলো যে লেখক এখানে পাঠককে খুশি করার জন্য কিছু লিখেছেন বলে মনে হতো না, কারণ পাঠককে খুশি করার জন্য লিখলে অনেক সময় যে ড্রামাটিক কিছু বিষয় নিয়ে এসে
সমস্যার সমাধান করে দেন, কিন্তু লেখক এখানে সেটা করেননি। আসলে যেটা ঘটা উচিত বা যেটা ঘটে থাকে তিনি সেভাবেই স্বাভাবিকভাবেই গল্পটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তো মোজাম্মেলের মা আসে জমেলার জীবনে, যে তার হচ্ছে যে একরাম চলে যাওয়ার পরই যে আর্থিক সংকটে ভোগে সেটা থেকে উত্তরণের জন্য মোজাম্মেলের মা হেল্প করে। তারপর হচ্ছে কিস্তি অফিসার কিস্তি নেওয়ার পরে, আমি না এটা ডাইজেস্ট করতে আমার খুব কষ্ট হয়েছে। কিস্তি নেওয়ার পরে জমিলার জীবনে যেসব ঘটনা ঘটে, লেখক জাস্ট একটা সেন্টেন্সে লাস্টে কয়েকটা ওয়ার্ড দিয়ে এমন একটা জিনিস তিনি বর্ণনা করেছেন, আমি খানিকটা চুপ করেছিলাম এখানে, যে কিস্তি ছাড়া আসার পরে জমিলার জীবনে কী ঘটলো, জাস্ট আই ক্যান্ট ইমাজিন। তো ওর জীবনে মিরাজের ভাই সিরাজ আসে। তো এইভাবে জীবনটা আগাতে থাকে। চাতালের ম্যানেজার, তারপরে হচ্ছে জামেলার নিজের আপন দুই ভাই, তার ভাবিরা, এই চরিত্রগুলো নিয়েই মূলত গল্পগুলো এগোতে থাকে, উপন্যাসটা এগোতে থাকে। এরপরে হচ্ছে হঠাৎ করে জামিল, যে বড় ছেলে, মানে মেজর সন্তান, বড় ছেলে, সে হঠাৎ একটা ট্রেনে উঠে চলে যাওয়া জানার উদ্দেশ্যে। সে চলে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। সে আসলে ফ্যামিলি থেকে বের হয়ে চলে যেতে চায়, কারণ হচ্ছে তার বাবা নাই, তার জীবনে এখন যে জীবনটা সে লিড করছে সেটা আসলে কোনো মানুষের জীবন না আর কি, মানে মানুষের জীবন না, মানে এই কিশোরের জন্য ওই জীবন না। তো সে চলে যায়, চলে যাওয়ার পরে সে ঢাকাতে আসে, মানে বিভিন্ন এলাকায় ঘুরে ওই ট্রেনের সাথে ট্রেনে করে চলে আসে। এই যাওয়া আসার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে, যেগুলোর সাথে আমি আসলে কখনোই পরিচিত ছিলাম না, যে এইভাবেই কি ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়গুলো আমি জানতে পেরেছি যে এরকম হতে পারে। এক হচ্ছে কিস্তি অফিসার, যে মানুষ কিস্তির জন্য কত ধরনের স্যাক্রিফাইস করা লাগে। আর একটা হচ্ছে ট্রেনে উঠে ক্ষুধা লাগলে জামিল কীভাবে সেই ক্ষুধাটা আসলে নিবারণ করলো এবং সিচুয়েশনটা কীভাবে ম্যানেজ করলো, সেটা একটা চমৎকার একটা ঘটনা এখানে বর্ণনা রয়েছে। এরপরে হচ্ছে জামিল, গল্পটা প্রথম পার্টটা একটু স্লোলি আগালেও জামিলের পার্টটা এসে খুব ফাস্ট আগাচ্ছিল, ভালো লাগছিল কিন্তু, ঠিক আছে, মানে পাঠক হিসেবে এই ফাস্ট ফরওয়ার্ড যে গল্পের যে গতি, এটা আমার বেশ ভালো লাগছিল। জামিল এসএসসি পাস করে ফেলে, মানে এটা তো অকল্পনীয়। এই জায়গাটাতে এসে আমার একটু ড্রামাটিক লেগেছে, যে এটা হয় মানে এটা খুব কম, হয়তো জামিল সেই কমগুলোর মধ্যেই একজন যে হয়েছে। সে এসএসসি পাস করে এবং কলেজে ভর্তি হয়। সে নিশা, এখানে জামিলের জীবনে নিশা আসে। নিশাও অনেক ধনী একজন ব্যক্তির মেয়ে। তো জামিলের সাথে কি নিশার শেষ পর্যন্ত কি হয় বুঝলাম তো ড্রামাটিক ওয়েতে। সে এসএসসি পাস করলো, কলেজে ভর্তি হলো, বড় হলো, হ্যাঁ, সে লাইফে একদম স্পয়েল হয়ে যায় না এমন একেবারে। কিন্তু নিশার সাথে তার পরিচয় হলো, নিশার সাথে বুঝতে পারছেন নিশা আসা মানে তো জামিলের জীবনে একটা অন্যরকম একটা চেঞ্জেস চলে আসে। কিন্তু তাদের শেষ পর্যন্ত হয়টা কি? সে কি হেনার কি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, বাড়ি সাজানো থাকে, নাকি হেনাকে সে জামিল নিজে পায়, সেটা একটা ব্যাপার। তো এখানে হেনা হচ্ছে নিশাকে জামিল পায় কি পায় না, না পেলে কেন পায় না, হয়টা কি আসলে, এই ঘটনাগুলো জানার জন্য আসলে বইটি পড়া দরকার আছে। না পড়লে তো আসলে জানা সম্ভব না, তো আপনাদেরকে পড়তে হবে ব্যাপারটা। তো সব মিলিয়ে আসলে উপন্যাসটা আমার কাছে ভালো লেগেছে। প্রথমে বলেছিলাম না হতাশ হয়েছে, আমি ভাবছি যে মনে হয় একটু ড্রামাটিক গল্প বলবেন লেখক, সেরকম কিছু বলেন নাই, একদম রিয়ালিটি যেভাবে ঘটে। এখন কথা হলো যে হঠাৎ করে আমার পাঠক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে জামিনের গল্প বলতে বলতে হঠাৎ করে গল্প শেষ হয়ে গেছে। তাহলে ওই যে আরেকটা যে ওর যে ফ্যামিলি, ওর মায়েদের কী হলো, ওর বোনদের কী হলো, ওর বোনের কী হলো, যে ছোটো একটা ভাই হচ্ছে, ওদের গল্প কিন্তু আর জানা যায় না। এটা আমি ভাবছিলাম যে জামিলের গল্প আচ্ছা বুঝলাম এখানে শেষ হলো, যে এটা চলতে থাকবে এরকম একটা জীবন যেভাবে চলে, কিন্তু ওদের ঘটনা তো একটু জানার ইচ্ছা হচ্ছিল। মানে পাঠক হিসেবে আপনার কাছেও মনে হবে যে ওদের কী হলো, ওদের কথা কি আর বলবেন না। আমি আসলে ভেবেছিলাম কি জানেন, জামিলের কথা বলতেছে তো একটা সময় আবার ওদের কাছে চলে যাবে, ওদের কথাও বলবে, কিন্তু সেটা হয়নি, ওদের কাছে আর লেখক ফিরেই যাননি। আই ডোন্ট নো কেন যান নাই, বাট আমার কাছে আমার নিজের এক্সপ্লেনেশন, আমি যে ব্যাখ্যাটা দাঁড় করিয়েছি সেটা হচ্ছে, দেখেন বইয়ের নাম কিন্তু দিনের পর দিন, হ্যাঁ, এখন ওই যে প্রথম পার্টে কিন্তু জামিলের মায়ের গল্প বলেছেন, এই যে দীর্ঘ সময় ধরে তার গল্পটা বলা হলো, দিনের পর দিন ওটাই ঘটতে থাকবে। জামিলের গল্প যখন বলল, জামিলের যে জীবন যেটা ঘটতে থাকলো, দিনের পর দিন এরকমই ঘটতে থাকবে, আপস ডাউন ঘটতে থাকবে, এটা সেটা হতে থাকবে। এটা লিখে শেষ করা সম্ভব না একজন মানুষের পুরো জীবন। লেখক হয়তো এটাই মিন করেছেন। তো এই দুটো ঘটনার মাঝখানে যদি বইয়ের নামটা বসিয়ে দেন, তাহলে কেস রিজলভড, কেস ক্লোজ, যে দিনের পর দিন এই ঘটনায় ঘটতে থাকবে। এবার আপনি আপনার মতো করে ভেবে নেন, পাঠককে তিনি ইনভলভ করে ফেলেছেন,
পাঠককে এখানে স্পেস দিয়েছেন যে আপনার মতো করে এবার গল্পটাকে কমপ্লিট করে নেন। এটাই হচ্ছে মারুফ ইসলামের দিনের পর দিন তার প্রথম উপন্যাসের একটা আইডিয়া, মানে ওভারভিউ দিলাম আপনাদেরকে। এখন হয়তো আপনাদেরকে হেল্প করবে বইটি আপনারা পড়বেন কি পড়বেন না। আমি রিকমেন্ড করছি বইটা। আপনারা চাইলে রকমারি থেকে, প্রতিকথা প্রকাশনী বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন, মারুফ ইসলামকে মেসেজ দিতে পারেন, প্রতিকথার ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন। যে কোনো উপায়ে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন যদি আগ্রহী থাকেন। এই বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো আমারও ভালো লাগবে। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবো অন্য কোনো বই নিয়ে কিংবা অন্য কোনো টপিকে। আমার লেখা রিভিউ যদি আপনারা পড়তে চান তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.selimhossain.com। আজকের মতো বিদায়, গুড বাই।